মুভির শুরুতেই আমাদের দেখানো হয় বহু বছর আগে একটা বিশাল গ্রহাণু দ্রুত পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। মানবজাতিকে রক্ষা করতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার মহাকাশে অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। শেষ পর্যন্ত গ্রহাণুটি ধ্বংস হয়, কিন্তু এর পরিণতি ছিল আরও ভয়াবহ। ক্ষেপণাস্ত্র থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক এবং তেজস্ক্রিয় কণা বৃষ্টির সঙ্গে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সেই বিষাক্ত বৃষ্টি প্রকৃতির ভারসাম্য সম্পূর্ণ বদলে দেয়। ছোট ছোট পোকামাকড়, টিকটিকি, ব্যাঙ, পিঁপড়া এবং অন্যান্য শীতল রক্তের প্রাণীরা অস্বাভাবিকভাবে বেড়ে উঠে ভয়ঙ্কর দানবে পরিণত হয়। মাত্র কয়েকদিনের মধ্যেই পৃথিবীর প্রায় ৯৫% মানুষ মারা যায়। যারা অলৌকিকভাবে বেঁচে ছিল তারা প্রাণ বাঁচাতে ভূগর্ভস্থ বাংকার এবং সুরক্ষিত কলোনিতে আশ্রয় নিতে বাধ্য হয়। এরপর গল্প আমাদের ৭ বছর আগের সময়ে নিয়ে যায়। তখন জোয়েলের বয়স ছিল মাত্র ১৯ বছর। সে তার প্রেমিকা অ্যামির সঙ্গে গাড়িতে বসে আনন্দের মুহূর্ত কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আকাশ আগুনে লাল হয়ে ওঠে, আর বিশাল আকৃতির দানবেরা শহরের প্রতিটি রাস্তায় নেমে এসে মানুষের উপরে হামলা শুরু করে। মুহূর্তের মধ্যেই চারপাশ মৃত্যু আর চিৎকারে ভরে যায়। মানুষ প্রাণ বাঁচাতে যে যেদিক পারে দৌড়াতে শুরু করে। ইতিমধ্যে জোয়েলের বাবা মা তাকে অবিলম্বে গাড়িতে উঠতে বলেন। জোয়েল চায় অ্যামিও তার সাথে আসুক, তবে অ্যামি তাকে বুঝিয়ে বলে তার মা তার জন্য অপেক্ষা করছেন, তাই তাকে পরিবারের সঙ্গেই যেতে হবে। বিদায় নেওয়ার আগে অ্যামি নিজের গাড়িতে ঝুলিয়ে রাখা ছোট্ট স্মারকটি খুলে জোয়েলের হাতে তুলে দেয়। তারপর দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। যাওয়ার আগে জোয়েল শুধু একটাই কথা বলেছিল, আমি তোমাকে খুঁজে বের করব। এরপর তারা দুজন নিজ নিজ পরিবারের সঙ্গে আলাদা হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই জোয়েলের পরিবারও সেই বিশাল দানবদের আক্রমণের মুখে পড়ে। জোয়েল কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও তার বাবা মা ভেতরেই আটকা পড়ে যান। জোয়েল তাদের বাঁচানোর জন্য যাওয়ার আগেই একটা বিশাল দানব তার বিশাল পা দিয়ে গাড়িটিকে মুহূর্তের মধ্যেই পিষে চূর্ণ বিচূর্ণ করে দেয়। নিজের চোখের সামনে বাবা মায়ের মর্মান্তিক মৃত্যু দেখে জোয়েল সম্পূর্ণ ভেঙে পড়ে। ঠিক তখনই কাছাকাছি থাকা কয়েকজন জীবিত মানুষ তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর কেটে যায় দীর্ঘ ৭ বছর। তবে এত সময় পেরিয়ে গেলেও জোয়েল অ্যামিকে ভুলতে পারেনি। জোয়েল এখন সেই মানুষগুলোর সঙ্গে বসবাস করছে যারা সেদিন তার জীবন বাঁচিয়েছিল। ২৪ বছর বয়সী জোয়েল এখন বাংকার ৭০৪-এ থাকে। সেখানে প্রায় সবাই নিয়মিত বাইরে গিয়ে দানব শিকার করে নিজেদের কলোনিকে রক্ষা করে, কিন্তু জোয়েল সবার থেকে আলাদা। তার একটা বড় দুর্বলতা রয়েছে। যখনই কোনো দানব তার সামনে আসে সে ভয়ে পুরোপুরি স্থবির হয়ে যায়। তার শরীর যেন কাজ করা বন্ধ করে দেয়। এই কারণেই তাকে কখনো কোনো বিপজ্জনক অভিযানে বাইরে পাঠানো হয় না। বাংকারের ভেতরে তার কাজ হলো খাবার রান্না করা, গরুর দুধ দোয়ানো এবং রেডিওর মতো যন্ত্রপাতি ঠিক করা। অবসর সময়ে সে তার নিজস্ব একটি বিশেষ ডায়েরি তৈরি করে। ডায়েরিতে সে বিভিন্ন দানবের স্কেচ আঁকে এবং তাদের সম্পর্কে যা কিছু তথ্য পায় তা লিখে রাখে, যাতে করে কখনো প্রয়োজন হলে তাদের দুর্বলতাগুলোকে কাজে লাগানো যায়। তবে বাংকারে থাকার সময় সে খুবই একাকী বোধ করে, কারণ এখানকার প্রায় সবাই কারো না কারো সাথে সম্পর্কে জড়িয়ে আছে, আর তার জীবনে অবশিষ্ট আছে কেবল অ্যামির স্মৃতি। একদিন হঠাৎ একটা বিশালাকার পিঁপড়া বাংকারে ঢুকে পড়ে। বিপদ বুঝতে পেরে সবাই দ্রুত অস্ত্র হাতে নেয় এবং জোয়েলকে পেছনে থাকতে বলে। কয়েকজন সাহসী যোদ্ধা দানবটির মোকাবিলায় এগিয়ে আসে, আর বাকিরা দূরে থেকে পরিস্থিতির উপর নজর রাখে। কিন্তু লড়াই শুরু হতেই বোঝা যায় এই দানবটি তাদের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তাদের একজন সঙ্গী নিহত হয়। বন্ধুর বিপদ দেখে জোয়েলও সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যায়। সে সতর্কতার সাথে চারপাশ দেখে নিজের সঙ্গীকে ডাকতে থাকে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই সেই বিশাল পিঁপড়াটি নিজের শক্তিশালী চোয়ালের মধ্যে আটকে মুহূর্তের মধ্যে গিলে ফেলে। নিজের চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জোয়েল আবারও ভয়ে সম্পূর্ণ স্থবির হয়ে যায়। ঠিক তখনই দানবটি তার দিকেও ধেয়ে আসে, কিন্তু শেষ মুহূর্তে তার সঙ্গীরা এসে হামলা চালিয়ে জোয়েলের জীবন বাঁচিয়ে ফেলে। কিছুদিন পর জোয়েল রেডিওর মাধ্যমে বিভিন্ন কলোনির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আসলে গত কয়েক বছর ধরে সে অ্যামিকেই খুঁজছিল। হঠাৎ একদিন তার কণ্ঠ অ্যামির কাছে পৌঁছায়। অ্যামি এখন জোয়েলের বাংকার থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে একটি সমুদ্র তীরবর্তী কলোনিতে থাকে। এত বছর পর জোয়েলের গলার আওয়াজ শুনে সেও আনন্দিত হয়, কিন্তু হঠাৎ করে রেডিও সিগন্যাল কেটে যায়, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেডিওর সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর জোয়েল বুঝতে পারে যদি সে এখনই অ্যামিকে খুঁজতে বের না হয় তাহলে হয়তো আর কোনোদিন তার সঙ্গে দেখা হবে না। এদিকে বাংকারের লোকেরাও নিরাপত্তার জন্য সেই পথটি স্থায়ীভাবে বন্ধ করে দেয় যেখান দিয়ে বিশাল পিঁপড়াটি ভেতরে ঢুকেছিল। তখন জোয়েল তার সঙ্গীদের কাছে জানতে চায় অ্যামির কলোনি এখান থেকে কত দূরে। তারা জানায় সেখানে পৌঁছাতে প্রায় ৭ দিন সময় লাগবে, আর এই পথটা এতটাই বিপজ্জনক অভিজ্ঞ শিকারীরাও ৫০ মাইলের বেশি নিরাপদে যেতে পারে না। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে এই যাত্রা তার জন্য প্রায় অসম্ভব, কিন্তু এবার জোয়েল নিজের সিদ্ধান্ত থেকে একটুও সরে আসে না। সে যে কোনো মূল্যে অ্যামিকে খুঁজে বের করার সংকল্প করে। বিদায় নেওয়ার আগে সে তার সব সঙ্গীকে বলে, আমি তোমাদের সবাইকে ভালোবাসি, কিন্তু এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে একজনই আছে যে আমাকে এখনো বেঁচে থাকার কারণ দিয়েছে, আর সে হলো
অ্যামি, তাই যাই ঘটুক না কেন আমি তার সঙ্গে দেখা করবই। এই কথা বলেই জোয়েল তার দীর্ঘ বিপজ্জনক যাত্রার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র ব্যাগে গুছিয়ে অজানা পথের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রতিশ্রুতি নেয়। তার সঙ্গীরা শেষবারের মতো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জোয়েল দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় সে পৃথিবীর শেষ হওয়ার অপেক্ষায় বাংকারের ভেতরে বসে মরতে চায় না। অবশেষে তার বন্ধুরা তাকে একটা ম্যাপ দেয় এবং শেষবারের মতো তাকে সতর্ক করে বলে পথে কোনো দানবের সঙ্গে যেন লড়াই করার চেষ্টা না করে, সুযোগ পেলেই যেন লুকিয়ে পড়ে। তারা আরো বলে মনে রেখো বেঁচে থাকাটাই সবচেয়ে বড় জয়। সবাইকে বিদায় জানিয়ে জোয়েল ধীরে ধীরে বিশাল বাংকারের ভারী দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে আসে। টানা 7 বছর পর সে প্রথমবারের মতো মুক্ত আকাশের নিচে পৃথিবীকে দেখে। এরপর জোয়েল ব্যাগ থেকে ম্যাপটি বের করে শেষবারের মতো অ্যামির কলোনির অবস্থান দেখে। তারপর অজানা সেই ভয়ঙ্কর পৃথিবীর দিকে পা বাড়ায়। এভাবেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বিপজ্জনক যাত্রা। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। অ্যামির কলোনি ছিল পশ্চিম দিকে, অথচ জোয়েল জানত না পশ্চিম কোন দিকে। 7 বছর বাংকারে বন্দী থাকার কারণে বাইরের পৃথিবী সম্পর্কে তার কোনোই ধারণা ছিল না। তবুও সে এক বুক সাহস নিয়ে অজানা পথের দিকে হাঁটা শুরু করে, কারণ তার বিশ্বাস ছিল যতক্ষণ সে এগিয়ে যাবে ততক্ষণ একদিন না একদিন সে অ্যামির কাছে পৌঁছাতে পারবে। কিছু দূর যাওয়ার পর সে একটা বিশাল প্রাণীর ভয়ানক শব্দ শুনতে পায়। নিজের জীবন বাঁচাতে সে কাছেই দাঁড়িয়ে থাকা একটি জরাজীর্ণ বাড়ির ভেতরে লুকানোর চেষ্টা করে, কিন্তু সেখানে আগে থেকে একটি বিশাল মিউটেটেড ব্যাঙ উপস্থিত ছিল। প্রাণীটি অবিলম্বে জোয়েলের উপস্থিতি টের পায়। জোয়েল ব্যাঙটিকে দেখার সাথে সাথেই ভয়ে আগের মতোই আতঙ্কিত হয়ে যায়। মনে হচ্ছিল যেন শুরু হতেই তার যাত্রা শেষ হতে চলেছে। ঠিক পরের মুহূর্তেই দানবটি তার লম্বা জিহ্বা দিয়ে জোয়েলকে আক্রমণ করে। ঠিক তখনই কেউ একজন তাকে জোরে ধাক্কা দিয়ে বিপদ থেকে সরিয়ে দেয়। জোয়েল অবাক হয়ে দেখে এটি একটি কুকুর। আসলে অনেক দানবী কুকুরদেরকে একটু এড়িয়ে চলে, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। বিশাল ব্যাঙটি আবারও আক্রমণ করে। এবার জোয়েলের পায়ের চারপাশে তার আঠালো জিভ জড়িয়ে তাকে নিজের দিকে টানতে থাকে। তখন কুকুরটি দানবের জিভে কামড় দেয়। কষ্টে ব্যথিত হয়ে দানবটি জোয়েলকে ছেড়ে দেয়। এরপর জোয়েল এবং কুকুরটি সুযোগ পাওয়া মাত্রই দ্রুত পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে দুজনেই একটা পুরনো বাসে পৌঁছায়। সেটি ছিল কুকুরটির একমাত্র থাকার জায়গা। ভেতর থেকে ঢুকে জোয়েল বুঝতে পারে বাসের মালিক একসময় এই বাসে থাকতেন, কিন্তু সে এখন এই পৃথিবীতে নেই। বাসের দেয়ালে বড় বড় অক্ষরে বয় লেখা আছে। জোয়েল তাকে বয় বলে ডাকতেই কুকুরটি তার দিকে তাকায়। তারপরে জোয়েলের চোখ একটা লাল জামার উপরে পড়ে। জোয়েল সেটি তোলার চেষ্টা করে, কিন্তু বয় সঙ্গে সঙ্গে জামাটি তার হাত থেকে ছিনিয়ে নেয়। আসলে ওই কাপড়টি ছিল তার পুরনো মালিকের শেষ স্মৃতি, তাই সে চাইতো না কেউ ওইটাতে হাত দিক। সেই রাতে জোয়েল বাসেই থাকে। পরদিন সকালে জোয়েল তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু এবার বয়ও তার লাল জামাটি নিয়ে তার পিছু নিতে শুরু করে। জোয়েল বুঝতে পারে এখন বয়ও এই যাত্রায় তার সঙ্গী হতে চায়। জোয়েল আদরের সাথে জামাটি নিয়ে তার ব্যাগে রেখে দেয়, যাতে সেটি নিরাপদে থাকে। এরপর জোয়েল এবং তার বিশ্বস্ত কুকুর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। পথে তারা জনমানবহীন শহর, ভেঙে পড়া ভবন এবং ধ্বংসস্তূপে ভরা এলাকা অতিক্রম করে। দীর্ঘ পথ হাঁটার কারণে জোয়েল খুবই ক্ষুধার্ত হয়ে পড়ে। ঠিক তখনই তার চোখে কিছু লাল রঙের ফল পড়ে। জোয়েল ফলগুলো খেতে হাত বাড়াতেই বয় দ্রুত তার পা ধরে পেছনের দিকে টেনে আনে, যেন তাকে কোনো অদৃশ্য বিপদের ব্যাপারে সতর্ক করছে। জোয়েল সঙ্গে সঙ্গে বুঝতে পারে ফলগুলো বিষাক্ত হতে পারে, তাই জোয়েল ঝুঁকি না নিয়ে সেগুলো ফেলে রেখে সামনে এগিয়ে যায়। যাত্রাপথে জোয়েল তার নোটবুকে একের পর এক নতুন তথ্য লিখে রাখতে থাকে, যাতে করে ভবিষ্যতে এগুলো কাজে লাগাতে পারে। কিছুক্ষণ পর তার দেখা হয় ক্লাইড এবং মেয়ে মিনোর সঙ্গে। এই বিপজ্জনক পৃথিবীতে জোয়েলকে একা দেখে ক্লাইড অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি একা কোথায় যাচ্ছ? জোয়েল জানায় সে সমুদ্র তীরে থাকা অ্যামির কলোনিতে পৌঁছানোর চেষ্টা করছে। ক্লাইড তখন বলে সে এবং মিনো উত্তরের দিকে তুষার ঢাকা পাহাড়ে যাচ্ছে। মানুষের ধারণা সেখানে প্রচন্ড ঠান্ডার কারণে বেশিরভাগ দানব টিকে থাকতে পারে না। এরপর ক্লাইড জানায় তাদের পথের একটা অংশ একই, তাই জোয়েল চাইলে তাদের সঙ্গে যেতে পারে। এই প্রস্তাব শুনে জোয়েল এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যায়। অন্তত এবার সে নিশ্চিত হয় যে সঠিক দিকেই সে এগোচ্ছে। কিছুক্ষণ পর তিনজনই একটি উঁচু পাহাড়ে থামে। সেখানে মিনো জোয়েলকে ধনুক চালাতে বলে, তবে জোয়েলের নিশানা এতটাই খারাপ ছিল তার তীর লক্ষ্যবস্তু থেকে অনেক দূরে গিয়ে পড়ে। তখন মিনো ধৈর্য ধরে তাকে সঠিক পদ্ধতি শেখায়। কথোপকথনের সময় সে প্রকাশ করে তার বাবা তাদের কলোনির সেরা তীরন্দাজ ছিলেন, কিন্তু এক দানবের আক্রমণে তার বাবা মারা যান। একই আক্রমণে ক্লাইডও তার ছেলেকে হারিয়েছিল। সেই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই দুজনেই একে অপরকে সাহায্য করে একটা নিরাপদ জায়গার খুঁজে ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে ক্লাইডের দৃষ্টি নিচের জঙ্গলের দিকে যায়। সে দেখে দূর থেকে একটা বিপজ্জনক দানব তাদের দিকেই আসছে। সে সঙ্গে সঙ্গে জোয়েলকে বলে প্রাণীটি সম্ভবত তাদের গন্ধ পেয়েছে, তাই কোনো সময় নষ্ট না করে তাদের সেখান থেকে বের হতে হবে। খোলা মাঠে বহু বছর বসবাস করার কারণে ক্লাইড এবং মিনো দানবদের দুর্বলতা সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা অর্জন করেছিল। একটু এগোতেই তারা পথের মধ্যে একটা বিশাল শামুক দেখতে পায়। ক্লাইড জোয়েলকে একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বলে। জোয়েল
তো ভয়ের কারণে এমনিতেও নড়াচড়া করতে পারত না। ক্লাইড ধীরে ধীরে তার টি শার্ট খুলে শামুকটির উপর রেখে দেয়। শামুকটি কাউকে আক্রমণ না করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। ক্লাইড তখন বুঝিয়ে বলে যে শামুকটি এখন জোয়েলের গন্ধ অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, যা তাদের তাড়া করা দানবটিকে বিভ্রান্ত করবে এবং জোয়েলের প্রকৃত অবস্থান খুঁজে পেতে বাধা দেবে। এটি দেখে জোয়েল প্রথমবারের মতো বুঝতে পারে এই নতুন পৃথিবীর প্রতিটি বিশাল প্রাণী বিপজ্জনক নয়। কিছু প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না। মিনো তাকে আরো বুঝিয়ে বলে কখনো কখনো কোনো পশুর চোখের দিকে তাকিয়ে আন্দাজ করা যায় যে সে আক্রমণ করবে নাকি শান্ত থাকবে। সন্ধ্যা নামলে তারা তিনজন একটা নিরাপদ জায়গায় থেমে খাবার খায়। এরপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ক্লাইড হঠাৎ করেই তাদের জাগিয়ে তোলে। সে নিচু স্বরে বলে, এই পৃথিবীতে এক জায়গায় বেশিক্ষণ থাকা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। সে এরপর বোঝায় যে খাবারের গন্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেই গন্ধ অনুসরণ করেই ভয়ঙ্কর দানবরা শিকার খুঁজে বের করে। তাই এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে খাবার শেষ করেই যত দ্রুত সম্ভব সেই জায়গা ছেড়ে চলে যেতে হবে। এখান থেকেই জোয়েলের আসল প্রশিক্ষণ শুরু হয়। ক্লাইড এবং মিনো তাকে বুঝিয়ে বলে, এই নতুন পৃথিবীতে টিকে থাকার জন্য কেবল অস্ত্র ব্যবহার শিখলেই চলে না। আসল শক্তি তো রয়েছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায়। তারা জোয়েলকে বিভিন্ন দানব সম্পর্কে জানায়। সেই মুহূর্তে জোয়েল প্রথমবারের মতো বুঝতে পারে প্রকৃত সাহস মানে ভয় না পাওয়া নয়, সত্যিকারের সাহস ভয়কে জয় করে। এরই মধ্যে তারা জোয়েলকে ধনুক চালানোও শেখাতে থাকে। তারা বোঝায় বন্দুকের গুলির শব্দ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেই শব্দ শুনে আশেপাশের দানবরা দ্রুত সেখানে চলে আসে। তাই এই পৃথিবীতে ধনুকই সবচেয়ে নিরাপদ অস্ত্র। জোয়েল মনোযোগ দিয়ে প্রতিটি বিষয় শেখে এবং ভবিষ্যতের জন্য তার ডায়েরিতে সব গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখে। পরদিন সকালে তিনজনের পথ আলাদা হয়ে যায়। ক্লাইড ও মিনোকে উত্তরের তুষারাবৃত পাহাড়ের কলোনির দিকে যেতে হবে, আর জোয়েলের পথ সমুদ্র তীরে থাকা অ্যামির কলোনির দিকে। বিদায়ের আগে ক্লাইড শেষবারের মতো জোয়েলকে তাদের সঙ্গে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু জোয়েল বিনা দ্বিধায় তা প্রত্যাখ্যান করে। এই কথাটা শুনে মিনো আবেগাপ্লুত হয়ে জিজ্ঞেস করে, একটা মেয়ের জন্য তুমি এত বড় ঝুঁকি নিচ্ছ কেন? জোয়েল হালকা হেসে উত্তর দেয়, আমি আমার কাছে শুধু একটা মেয়ে নয়, সেই আমার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। বিদায়ের সময় জোয়েল মিনোকে একটা লিপস্টিক উপহার দেয়। এটি পেয়ে মিনো ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে ক্লাইড শেষবারের মতো তাকে উপদেশ দেয়, সবসময় নিজের অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করবে, ভয়কে কখনো তোমাকে থামাতে দেবে না। এরপর সে জোয়েলের হাতে একটা হ্যান্ড গ্রেনেড তুলে দেয়, যা ভবিষ্যতে তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠবে। ভারাক্রান্ত হৃদয়ে জোয়েল তাদের দুজনকে বিদায় জানায়। তারপর তার বিশ্বস্ত সঙ্গী বয়কে নিয়ে আবারও একা অজানা বিপদে ভরা পথের দিকে এগিয়ে যায়। এখন তার কাছে কেবল সাহসী ছিল না, সাথে ছিল ক্লাইডের শিক্ষা এবং তার নিজের ডায়েরি, যেখানে সে বিভিন্ন দানবের অভ্যাস, শক্তি এবং দুর্বলতার রেকর্ড করে রেখেছিল। দুজনেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে এগোতে থাকে। কিছুক্ষণ পরেই বয় হঠাৎ করে অস্থির হতে শুরু করে। সে বারবার চারিপাশে তাকায়, তারপর দ্রুত পালিয়ে একটা নিরাপদ স্থানে লুকিয়ে পড়ে। জোয়েল তাকে ডেকে জিজ্ঞেস করে কি হয়েছে। ঠিক তখনই তার পায়ের নিচের মাটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। ঠিক পরের মুহূর্তেই মাটি ফেটে বিশাল সুর বেরিয়ে আসে। মাটির নিচে লুকিয়ে থাকা একটি বিপজ্জনক দানব তাদের সামনে হাজির হয়। জোয়েল সঙ্গে সঙ্গে তার ক্রসবো তুলে দানবটিকে নিশানা করে, কিন্তু দানবটি তার কাছে আসার সাথে সাথেই তার পুরনো ভয় আবারও ফিরে আসে। তার শরীর আবারও আতঙ্কিত হয়। দানবটি তার লেজ দিয়ে তাকে আছাড় মারে। এরপর লুকিয়ে থাকা বয়ের দিকে নজর দেয়। বয় কোনো শব্দ না করে নিজের জায়গায় কুঁকড়ে থাকে। এই দৃশ্যটি জোয়েলের মনে 7 বছর আগের সেই যন্ত্রণাদায়ক স্মৃতি ফিরিয়ে আনে। পৃথিবীর ধ্বংসলীলার সময় তার বাবা মা গাড়িতে আটকা পড়েছিলেন। তারা জোয়েলকে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যেতে বলেছিলেন, কিন্তু জোয়েলের চোখের সামনে একটা বিশাল দানব তাদের নির্মমভাবে হত্যা করেছিল। সেই ঘটনার আঘাত তাকে চিরতরে কাপুরুষ বানিয়ে দিয়েছিল। এখন আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছিল। দানবটি বয়কে গিলে খেতেই যাচ্ছিল, কিন্তু এবার জোয়েল তার প্রিয় কুকুরটিকে নিজের চোখের সামনে মরতে দিতে চায় না। সে তার ভয়টা কাটিয়ে দ্রুত ধনুক নিয়ে আক্রমণ করে। প্রথম তীরটি দানবটির খুব একটা ক্ষতি করতে পারে না, যার ফলে সে আরো রেগে গিয়ে জোয়েলের দিকে তেড়ে আসে। কিন্তু ঠিক উপযুক্ত মুহূর্তে জোয়েল তার মাথায় দ্বিতীয় আঘাত হানে। দানবটি ভারসাম্য হারিয়ে প্রচন্ড শব্দে মাটিতে আছড়ে পড়ে। কয়েক মুহূর্ত ছটফট করার পর অবশেষে সেটি মারা যায়। এভাবেই শেষ পর্যন্ত বয়ের জীবন বেঁচে যায়। এইটাই ছিল জোয়েলের জীবনের প্রথম দানব, যাকে সে নিজের সাহস এবং বুদ্ধি দিয়ে পরাজিত করেছিল। এই বিজয়ের পর তার ভেতরে এক নতুন আত্মবিশ্বাসের জন্ম নেয়। কিছুক্ষণ পর হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হয়। কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়। আশ্রয়ের খোঁজে জোয়েল এবং বয় কাছের একটা পরিত্যক্ত পুরনো বাড়িতে ঢুকে পড়ে। সেখানে তারা একটা পুরনো সার্ভিস রোবটকে দেখতে পায়, যার ব্যাটারিতে তখন মাত্র 51 মিনিটের চার্জ অবশিষ্ট ছিল। রোবটটি তাদেরকে জানায় বহু বছর আগে একটা ভয়ঙ্কর দানব তাকে আক্রমণ করেছিল। কোনোভাবে বেঁচে যাওয়ার পর সে নিজেই এই বাড়ির ভেতরে নিজেকে আটকিয়ে ফেলে। তারপর থেকে বছরের পর বছর সে একটাই আশায় অপেক্ষা করছিল, একদিন হয়তো কেউ এসে তার সঙ্গে কথা বলবে। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়। এরপর দুজনের মধ্যে দীর্ঘ কথোপকথন হয়। এরপর রোবটের অনুমতি নিয়ে সে নিজের রেডিওটি
রোবটের পাওয়ার সিস্টেমের সঙ্গে সংযুক্ত করে, যার ফলে রেডিওর সিগন্যাল আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। কিছুক্ষণ পরে জোয়েল অ্যামির সঙ্গে সংযুক্ত হতে সক্ষম হয়। তার গলার আওয়াজ শুনে অ্যামি স্বস্তির নিঃশ্বাস ফেলে। জোয়েল সানন্দে তাকে বলে সে আগের মতো আর সেই ভীতু মানুষটি নেই। সে এখন দানবদের মুখোমুখি হতে শিখেছে এবং সে নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করে। উত্তরে আমি জানাই সম্প্রতি কিছু নতুন লোক তাদের কলোনিতে এসেছে। তারা সবাইকে সেখান থেকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দুপক্ষ কথা শেষ করার আগে আবারও রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর জোয়েল, বয় এবং রোবট বাইরে বসে কিছুটা সময় একসাথে কাটায়। রোবটটি তার স্ক্রিনে জোয়েলের পরিবারের একটি পুরনো ছবি দেখায়। এরপর রোবটটি জোয়েলকে একটা প্রশ্ন করে, যদি আজ তুমি আরেকবার তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পেতে তাহলে তাদের কি বলতে? প্রশ্নটি শুনে জোয়েল আবেগে ভেঙে পড়ে। সে শান্ত কণ্ঠে উত্তর দেয়, আমি শুধু তাদের বলতে চাইতাম আমি অবশেষে নিরাপদে আছি। এই দীর্ঘ পথে এমন কিছু মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে যারা কোনো স্বার্থ ছাড়াই আমাকে সাহায্য করেছে, কারণ তারাও একদিন তাদের প্রিয় মানুষদের হারিয়েছে। আজও আমি আমার বাবা মাকে ভীষণ মিস করি। জোয়েলের কথা শুনে চারপাশে নীরবতা নেমে আসে। সেই শান্ত রাতে তারা তিনজন কিছুক্ষণ নীরবে একসঙ্গে বসে থাকে। অবশেষে রোবটটির ব্যাটারির শেষ শক্তিটুকুও ফুরিয়ে যায়। পরদিন সকালে জোয়েল এবং বয় আবারও তাদের গন্তব্যের দিকে রওনা হয়, কিন্তু তারা জানতো না এই এলাকায় মাটির নিচে একটা খুবই বিপজ্জনক দানব বসে আছে। দানবটি সবসময় শিকারের খোঁজে ঘুরে বেড়ায়। হঠাৎ করে বয় বিপদের আভাস পায়। কিছু দূরে পেছনের মাটি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে। মুহূর্তের মধ্যেই মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল দানবটি তাদের দিকে ধেয়ে আসে। পরিস্থিতি বুঝে জোয়েল এক মুহূর্ত দেরি না করে বয়কে নিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করে। দানবটি মাটি চিরে বজ্র গতিতে তাদের পিছু নেয়। পালাতে পালাতে জোয়েল হঠাৎ একটা ঢালু জায়গায় পা পিছলে নিচে গড়িয়ে পড়ে। কোনো মতে উঠে সে কাছেই থাকা একটা বিশাল ফাঁপা গাছের ভেতরে ঢুকে পড়ে। বয়ও দ্রুত তার সঙ্গে সেখানে লুকিয়ে যায়। কয়েক সেকেন্ড পরে দানবটি তাদের ঠিক সামনে এসে থামে। সে শিকারের খোঁজেই চারপাশ শুকছে। সেই মুহূর্তেই সামান্যতম নড়াচড়া তাদের মৃত্যুর কারণ হতে পারত। দুজনেই নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ লুকিয়ে থাকে। শেষ পর্যন্ত দানবটি তাদের না পেয়ে পিছু হটতে শুরু করে। কিন্তু ঠিক তখনই বয়ের নজর পড়ে জোয়েলের ব্যাগ থেকে তার আগের মালিকের স্মৃতিচিহ্ন সেই লাল জামাটি মাটিতে পড়ে গেছে। এক মুহূর্তও দেরি না করে বয় সেটি তুলে আনতে বাইরে ছুটে যায়। তাদের নড়াচড়া টের পেয়ে মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল দানবটি আবারও বজ্র গতিতে তাদের দিকে ধেয়ে আসে। ঠিক সেই সংকটময় মুহূর্তে জোয়েলের মনে পড়ে ক্লাইডের দেওয়া হ্যান্ড গ্রেনেডের কথা। সে দ্রুত গ্রেনেডের পিন খুলে অপেক্ষা করতে থাকে। দানবটি একেবারে কাছে চলে আসতেই জোয়েল সেটি তার দিকে ছুড়ে মারে। পরের মুহূর্তেই এক বিকট বিস্ফোরণে চারিদিক কেঁপে ওঠে। বিশাল দানবটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। এটাই ছিল জোয়েলের জীবনের দ্বিতীয় দানব শিকার। যে ছেলেটি কয়েকদিন আগেও ভয়ে এক পা নড়াতে পারত না, এখন সে একের পর এক ভয়ঙ্কর দানবকে পরাজিত করে নিজের বেঁচে থাকার পথ তৈরি করছিল। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। বাইরে বের হতেই জোয়েল হঠাৎ লক্ষ্য করে তার হাতে অদ্ভুত কিছু বিষাক্ত পোকা লেগে আছে। আতঙ্কে সে দ্রুত জামা খুলে দেখে অসংখ্য পোকা ইতিমধ্যেই তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। ভয় আর হতাশায় সে নিজের রাগ বয়ের উপরে ঝাড়ে। এই বিপদের জন্য তাকেই দোষ দিতে থাকে। জোয়েলের কথা শুনে বয় কষ্ট পেয়ে চুপচাপ সেখান থেকে দৌড়ে চলে যায়। জোয়েল একা একা এগোতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করে তার শরীরে বিষ দ্রুত ছড়িয়ে পড়েছে। তখন সে কাছেই একটা গাছ দেখতে পায় যার সম্পর্কে সে যাত্রা পথে শিখেছিল। সে সঙ্গে সঙ্গে তার পাতা খেয়ে নেয়। ধীরে ধীরে ঔষধ কাজ করতে শুরু করে। এরপর সে কোনো মতে নিজেকে এগিয়ে নিয়ে যায়। সে তার সামনে একটা ছায়া দেখতে পায়। প্রথমে সে মনে করে হয়তো সে স্বপ্ন দেখছে, কিন্তু ছায়াটি কাছে আসতেই সে নিশ্চিত হয় এটি আর অন্য কেউ নয়, স্বয়ং অ্যামি, যার কাছ থেকে সে 7 বছর আগে আলাদা হয়ে গিয়েছিল। জোয়েলকে সামনে রেখে অ্যামির চোখ আনন্দে ভরে ওঠে। সে অবাক হয়ে বলে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি সত্যি এত দূর আমার জন্য চলে এসেছো। কিন্তু দীর্ঘ পথের ক্লান্তি আর শরীরে ছড়িয়ে থাকা বিষের প্রভাব তখনও পুরোপুরি কাটেনি। অ্যামির সামনে পৌঁছেই জোয়েল তাকে চুমু খায় আর পরের মুহূর্তে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর জোয়েলের জ্ঞান ফিরলে সে হেসে বলে, এত বছর পর তোমাকে আবারও চুমু খেয়ে সত্যিই দারুণ লাগলো। কথাটি শুনে আমি হেসে মজা করে বলে, তুমি ভুল করছো, তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তোমার বদলে পাশে দাঁড়িয়ে থাকা একজন লোকই আমাকে চুমু দিয়েছিল। অ্যামির কথা শুনে জোয়েল লজ্জায় পড়ে যায়, কিন্তু এরই মধ্যে গল্পটি এক নতুন মোড় নেয়। অ্যামি জোয়েলকে জানায় কয়েকদিন আগেই এক ক্যাপ্টেন এবং তার সঙ্গীরা তাদের কলোনিতে এসেছে। ক্যাপ্টেন বলেছে সব বেঁচে থাকা মানুষদের এমন একটা নিরাপদ স্থানে নিয়ে যাবে যেখানে দানবরা কখনোই পৌঁছাতে পারবে না। কয়েকদিনের মধ্যেই পুরো কলোনি তার জাহাজে করে সেখানে চলে যাবে। কথাটি শুনে জোয়েল কিছুটা অস্বস্তি বোধ করে। সে এত দীর্ঘ যাত্রার পর কেবল অ্যামিকে দেখতে এসেছিল, কিন্তু সেই মুহূর্তেই জোয়েলের মনে হতে থাকে এত বছর পর হয়তো অনেক কিছুই বদলে গেছে। কিছুক্ষণ পর অ্যামি সেখান থেকে চলে যায় আর জোয়েল একা নীরবে বসে থাকে। কিছুটা বিশ্রাম নেওয়ার পর জোয়েল প্রথমবারের মতো পুরো কলোনিটি ঘুরে দেখতে বাইরে বের হয়। বাইরে এসে সে যেন এক নতুন পৃথিবী দেখতে পায়। তখনই সে বুঝতে পারে এই কলোনিটি অন্য সব জায়গার থেকে সম্পূর্ণ
আলাদা। কলোনিটি মাটির নিচে নির্মাণ করা হলেও এই ঠিক পেছনেই রয়েছে গভীর সমুদ্র, আর এই সমুদ্রই তাদের সবচেয়ে বড় সুরক্ষা, কারণ অধিকাংশ ভয়ঙ্কর দানব পানিতে নামতে পারে না। ইতিমধ্যে অ্যামি তাকে ক্যাপ্টেন এবং তার সঙ্গীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে সবাইকে বলে জোয়েল বিপজ্জনক যাত্রার পর 7 দিন পর ভ্রমণ করে এখানে পৌঁছেছে। এই কথা শুনে ক্যাপ্টেনও জোয়েলের সাহসের প্রশংসা করে। ক্যাপ্টেন বলে সে আগে মিলিটারিতে ছিল, এখন তার জাহাজের মাধ্যমে বেঁচে থাকা মানুষদের একটা নিরাপদ ঘাঁটিতে পৌঁছে দেয়, যেখানে তারা দানবদের ভয় ছাড়াই একটা নতুন জীবন শুরু করতে পারে। কিছুক্ষণ পর জোয়েল এবং অ্যামি একা কথা বলার সুযোগ পায়। জোয়েল স্পষ্টভাবে বলে সে শুধু তার জন্যই এত দূরে এসেছে। তবুও তার মনে হয় অ্যামি আগের মতো খুশি নয়। সে শান্ত কণ্ঠে বলে 7 বছর অনেক দীর্ঘ সময়। এই সময় আমি শুধু আমার বাবা মাকেই হারাইনি, গত বছর এমন একজন মানুষকে হারিয়েছি যে আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ছিল। অ্যামির কথা শুনে জোয়েল নিশ্চুপ হয়ে যায়। সে বুঝতে পারে শুধু তার জীবন নয়, অ্যামির জীবনও এই 7 বছরে সম্পূর্ণ বদলে গেছে। তখন তার মনে হয় অ্যামির বর্তমান পরিস্থিতি না বুঝেই সে এত দূরে ছুটে এসেছে। অ্যামিও স্বীকার করে যে রেডিওতে তার আগেই সব সত্যি বলে দেওয়া উচিত ছিল। তবুও সে হাসি মুখে জানায় জোয়েল নিরাপদে এখানে পৌঁছেছে, এটাই তার কাছে সবচেয়ে বড় স্বস্তি। এরপর সে জোয়েলকে বলে চলো আমরা বাকি সবার সঙ্গে এখান থেকে বেরিয়ে নতুন করে জীবন শুরু করি। কিন্তু জোয়েলের মন তখনও দ্বিধায় ভরা। এতদিনের স্বপ্ন পূরণ হলেও বাস্তবতা যে তার কল্পনার চেয়ে অনেক বেশি কঠিন সেটা সে উপলব্ধি করতে শুরু করে। কিছুক্ষণ পর জোয়েল কলোনির রেডিও ব্যবহার করে তার পুরনো বাংকারে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু প্রথমে কোনো উত্তরই পাওয়া যায় না। তখন সেখান থেকে এক ব্যক্তি তার জন্য ফল এবং বিয়ার নিয়ে আসে। সে তাদের বলে ক্যাপ্টেন নতুন সমুদ্রযাত্রার উদযাপনে পুরো কলোনির জন্য একটা ছোট্ট পার্টির আয়োজন করেছে। খাওয়ার আগে জোয়েল তার ব্যাগ থেকে সেই পুরনো ম্যাপটি বের করে, যেটি তার বন্ধুরা বিদায় জানানোর সময় তাকে দিয়েছিল। ম্যাপের পেছনে তার সব বন্ধুরা আদরের বার্তা লিখেছিল। সেগুলো পড়ে জোয়েল বুঝতে পারে সে যাদের পেছনে ফেলে এসেছে তারা তাকে সত্যিই পরিবারের মতোই মনে করত। ঠিক সেই মুহূর্তেই তার কলোনি থেকে রেডিও সাড়া দেয়। জোয়েলের গলা শুনে ওপারের সবাই আনন্দে ভেসে যায়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে জোয়েল যে সত্যি অ্যামির কাছে পৌঁছে গেছে। জোয়েল তাদেরকে পথের সমস্ত ঘটনা বলে। দানব দেখে যে মানুষটি ভয়ে জমে যেত সে এখন একাই বিপজ্জনক যাত্রা থেকে জীবিত ফিরে এসেছে। এইসব শুনে সবাই অবাক হয়ে যায়। জোয়েল যখন তাদের জিজ্ঞেস করে তারা কেমন আছে, তারা তাকে বলে সে চলে যাওয়ার পর থেকে তাদের কলোনিতে বেশ কয়েকবার আক্রমণ হয়েছে এবং জায়গাটি আর আগের মতো নিরাপদ নেই। কথোপকথন আরও এগিয়ে যাওয়ার আগেই রেডিও সিগন্যাল আবারও কেটে যায়। এখন জোয়েলের সিদ্ধান্ত পুরোপুরি বদলে গিয়েছিল। সে বুঝতে পারে সে তার বন্ধুদের ছেড়ে কোনো অজানা জায়গায় যেতে পারবে না। সে তার কলোনিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর তার চোখ প্লেটে রাখা ফল আর বিয়ারের উপরে পড়ে। ফলগুলো দেখেই তার কেমন যেন অদ্ভুত লাগে। সে সঙ্গে সঙ্গে তার নোটবুক খোলে, সেগুলোর ছবির সাথে মেলায়। ঠিক পরের মুহূর্তেই তার মনে পড়ে যায় এগুলো সেই একই বিষাক্ত ফল যা খেতে বয় তাকে বাধা দিয়েছিল। জোয়েল সাথে সাথে অ্যামিকে সতর্ক করতে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কলোনির প্রায় সবাই ওই ফল খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। অ্যামিও সেগুলো খেয়েছে। জোয়েল তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শীঘ্রই সবাই একে একে অজ্ঞান হয়ে যেতে থাকে। তারপর ডিয়ানা জোয়েলের মাথায় পেছন থেকে আঘাত করে। মুহূর্তের মধ্যেই জোয়েলও জ্ঞান হারিয়ে ফেলে। জোয়েল যখন জেগে ওঠে তখন সে নিজেকে এবং কলোনির বাকিদের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। এবার আসল সত্যটা সামনে আসে। ক্যাপ্টেন এবং তার সঙ্গীরা কোনো সাহায্যকারী ছিল না, তারা ছিল ডাকাত। বছরের পর বছর ধরে তারা বিভিন্ন কলোনিতে যেত, মানুষদের অজ্ঞান করে তাদের জিনিসপত্র লুট করত, তারপর তাদের দানবদের হাতে তুলে দিত। কিন্তু সবচেয়ে বড় রহস্য তখনও প্রকাশ পাওয়া বাকি ছিল। ক্যাপ্টেন জানায় তার জাহাজ কোনো ইঞ্জিনে চলে না। পৃথিবী ধ্বংস হওয়ার পর জ্বালানি পাওয়া প্রায় অসম্ভব ছিল, তাই সে একটা বিশাল সামুদ্রিক দানবকে বন্দী করে রেখেছে। সেই তাদের জাহাজ টেনে নিয়ে যায় এবং বিনিময়ে তারা তাকে মানুষ শিকার করতে দেয়। এই কথা বলে ক্যাপ্টেন তার রিমোট দিয়ে সেই দানবকে ডাকে। সমুদ্রের গভীর থেকে একটা বিশাল কাঁকড়া ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। চারিদিকে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ইতিমধ্যে অ্যামি তার সমস্ত শক্তি দিয়ে তার হাতের দড়ি ছিঁড়ে ফেলে। এরপর জোয়েলকে মুক্ত করে। সে জোয়েলকে বলে সে ক্যাপ্টেন এবং তার লোকদের আটকে রাখবে, আর জোয়েলকে সেই বিশাল কাঁকড়ার মুখোমুখি হতে হবে। অ্যামি গুলির আঘাত থেকে বাঁচতে দ্রুত একটি ভারী ধাতব প্লেটকে ঢাল হিসেবে ব্যবহার করে। এরপর সুযোগ বুঝে সে সোজা ডিয়ানার দিকে ঝাঁপিয়ে পড়ে। প্রচন্ড ধাক্কায় দুজনেই মাটিতে পড়ে যায়। এরপর তাদের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতির লড়াই শুরু হয়। এদিকে বিশাল কাঁকড়াটি দ্রুত জোয়েলের দিকে ধেয়ে আসছিল। জোয়েল সাহস সঞ্চয় করে মাটিতে পড়ে থাকা একটি লোহার রড তুলে দানবটির দিকে ছুটে যায়, কিন্তু আঘাত করার ঠিক আগ মুহূর্তেই তার পা পিছলে যায়, যার ফলে জোয়েল মাটিতে পড়ে যায়। এই সুযোগে ক্যাপ্টেন রিমোট কন্ট্রোল ব্যবহার করে কাঁকড়াটির গলায় বাঁধা বৈদ্যুতিক চেইনে প্রবল কারেন্ট ছেড়ে দেয়। তীব্র যন্ত্রণায় কাঁকড়াটি উন্মত্ত হয়ে জোয়েলকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। দ্বিতীয়বার বিদ্যুতের
ভূমিকম্পের শক খাওয়ার পর প্রাণীটি পুরোপুরি ক্যাপ্টেনের নিয়ন্ত্রণে চলে যায়। অন্যদিকে অ্যামির জ্ঞান ফিরতেই সে দেখে ডিয়ানা তার সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে প্রাণঘাতী লড়াই শুরু হয়। শুরুতে দুজন সমান তালে লড়াই করলেও ধীরে ধীরে ডিয়ানার শক্তির দিক থেকে এগিয়ে যেতে থাকে এবং অ্যামির উপরে প্রাধান্য বিস্তার করতে শুরু করে। ইতিমধ্যেই কাকড়াটি সোজা গর্তের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই হঠাৎ করে বয় এসে জোয়েল এবং দানবটির মাঝে গিয়ে দাঁড়ায়। কাকড়াটি কুকুরটির দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থামে। ক্যাপ্টেন সাথে সাথে ড্যানকে বয়কে গুলি করার নির্দেশ দেয়। ড্যান ট্রিগার টানতেই যাবে, ঠিক তখনই অ্যামি তার হাত সরাতে বাধ্য করে। এরপর গুলিটি গিয়ে কাকড়াটিকে আঘাত করে। বিস্ফোরণে কাকড়াটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এদিকে ক্যাপ্টেন নিচে নেমে এসে অতর্কিতভাবে অ্যামির উপরে আক্রমণ করে। প্রচন্ড আঘাতে অ্যামি আবারও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ক্যাপ্টেন রিমোট কন্ট্রোল ব্যবহার করে কাকড়াটির গলায় বাঁধা বৈদ্যুতিক চেইনে আবারও কারেন্ট প্রবাহিত করে। তীব্র যন্ত্রণায় কাকড়াটি এবার ক্যাপ্টেনকে ছেড়ে জোয়েলের দিকে ঝাঁপিয়ে পড়ে। জোয়েল বুঝতে পারে অ্যামির জীবন বিপদের মুখে, তাই সে সঙ্গে সঙ্গে বয়কে তার কাছে পাঠিয়ে দেয়। বয় দৌড়ে গিয়ে অ্যামির মুখ চাটতে থাকে। কিছুক্ষণ পরেই অ্যামির জ্ঞান ফিরে আসে। এদিকে উন্মত্ত কাকড়াটি একের পর এক আক্রমণ চালালেও জোয়েল এবার প্রতিটি আক্রমণ দক্ষতার সঙ্গে এড়িয়ে যেতে থাকে। জ্ঞান ফিরে পেয়ে অ্যামি কাছেই পড়ে থাকা গ্রেনেড গানটি তুলে নেয়। ঠিক সেই সময় জোয়েল, অ্যামি এবং বয় ছোট নৌকাটি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই বিশাল কাকড়াটি ঝাঁপিয়ে পড়ে এবং তার শক্তিশালী থাবায় জোয়েলকে চেপে ধরে। জোয়েল দ্রুত অ্যামির কাছ থেকে গ্রেনেড গানটি নেয়। বন্দুকটি হাতে নিয়ে সে গুলি করতেই যাবে, ঠিক তখনই তার মনে পড়ে মিনোর সেই গুরুত্বপূর্ণ কথাটি। কোনো দানবের চোখের দিকে তাকালেই বোঝা যায় যে সে সত্যি শত্রু নাকি তাকে জোর করে শত্রু বানানো হয়েছে। জোয়েল ধীরে ধীরে কাকড়াটির চোখের দিকে তাকায়। সেখানে সে হিংস্রতা নয়, বরং অসহ্য যন্ত্রণা দেখতে পায়। তখনই সে বুঝতে পারে আসল শত্রু এই কাকড়া নয়, প্রকৃত শত্রু হলো তার গলায় বাঁধা সেই বৈদ্যুতিক চেইন, যার মাধ্যমে ক্যাপ্টেন তাকে জোরপূর্বক নিয়ন্ত্রণ করে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছিল। জোয়েল সঙ্গে সঙ্গে তার লক্ষ্য পরিবর্তন করে। সে চেইন লক্ষ্য করে সরাসরি গ্রেনেড ফায়ার করে। বিকট শব্দে চেইনটি ভেঙে যায় এবং এর সাথে যুক্ত বৈদ্যুতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। জোয়েল শান্ত স্বরে বলে, এখন তুমি মুক্ত। আশ্চর্যজনকভাবে কাকড়াটি জোয়েলের কোনো ক্ষতি না করেই তাকে ছেড়ে দেয়। আমি দৌড়ে জোয়েলের কাছে যাই। এক মুহূর্তের জন্য কাকড়াটি দুজনের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যেন সে জোয়েলকে ধন্যবাদ জানাচ্ছিল। ঠিক পরের মুহূর্তেই সে ক্যাপ্টেনের জাহাজের দিকে তার মনোযোগ ঘুরিয়ে দেয়। ক্যাপ্টেন আতঙ্কিত হয়ে পড়ে এবং রিমোট দিয়ে আবারও কাকড়াটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু এখন আর কিছুই কাজ করে না। এবার ক্যাপ্টেনের সঙ্গীরা বুঝতে পারে তাদের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল কাকড়াটি জাহাজে উঠে আসে। প্রথমে ড্যানকে, তারপর রিককে এবং সবশেষে ক্যাপ্টেনকে গিলে ফেলে। এরপর নিজের প্রচন্ড শক্তিতে পুরো জাহাজটিকে টুকরো টুকরো করে সমুদ্রের গভীরে ডুবিয়ে দেয়। সবকিছু শান্ত হয়ে গেলে জুয়েল নিজের কলোনিতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু এই বিপজ্জনক যাত্রার পর অ্যামির হৃদয়ে জোয়েলের জন্য পুরনো অনুভূতিগুলো আবারও জেগে ওঠে। জোয়েল শান্তভাবে জানায় তার বন্ধুরা এখনো তার অপেক্ষায় আছে, তাই তাকে ফিরতেই হবে। বিদায় নেওয়ার আগে জোয়েল তার সবচেয়ে মূল্যবান জিনিস নিজের নোটবুকটি অ্যামির হাতে তুলে দেয়। এই নোটবুকে সে যাত্রাপথে দেখা প্রতিটি দানব, তাদের দুর্বলতা এবং বেঁচে থাকার গুরুত্বপূর্ণ কৌশল লিখে রেখেছিল। জোয়েল বিশ্বাস করত এই তথ্যগুলো একদিন অ্যামি এবং তার কলোনির মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে। জোয়েল হেসে অ্যামিকে ধন্যবাদ জানায়, কারণ তার খোঁজই তাকে আজকের এই মানুষে পরিণত করেছে। বিদায় নেওয়ার আগে জোয়েল আবারও অ্যামিকে চুম্বন করার সাহস যোগায়। এবার আমিও সেই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। যাওয়ার সময় আমি হেসে ঠিক সেই কথাটিই বলে যেটি জোয়েল তাকে বহু বছর আগে বলেছিল, আমি তোমাকে খুঁজে বের করব। তারপর জোয়েল এবং বয় তাদের পুরনো কলোনিতে ফিরে যায়। আবারও তারা দীর্ঘদিন ধরে বিপজ্জনক জঙ্গল এবং দানবে ভরা পথ অতিক্রম করে। অবশেষে তারা তাদের পুরনো বাংকারে পৌঁছায়। বাইরে থেকে পুরো জায়গাটি মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত মনে হচ্ছিল, কিন্তু ভেতরে ঢুকে জোয়েল দেখে তার সব বন্ধু এখনো জীবিত আছে। তাকে ফিরে আসতে দেখে সবাই আনন্দে লাফিয়ে ওঠে। অবশেষে জোয়েল রেডিওর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন কলোনিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠায়। সে জানায় টানা 15 দিন সে মাটির উপরে বেঁচে ছিল, আর সেটা সম্ভব হয়েছে তার অনুগত কুকুর বয় এবং পথ চলায় দেখা হওয়া কিছু সাহসী এবং নিঃস্বার্থ মানুষের জন্য। সে বলে, আমি যদি পারি তাহলে তোমরাও পারবে। জোয়েল সবাইকে বোঝায় সারা জীবন ভয়ে বাংকারে লুকিয়ে থাকলে মানবজাতি কখনোই নতুন জীবন ফিরে পাবে না, বরং তার এই যাত্রার অভিজ্ঞতা এবং নোট ভবিষ্যতে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারে। এরপর জোয়েল সবাইকে উত্তরের তুষারাবৃত পাহাড়ের দিকে যাওয়ার পরামর্শ দেয়। তার বিশ্বাস প্রচন্ড ঠান্ডার কারণে সেখানে দানবদের সংখ্যা অনেক কম এবং মানুষ নিরাপদে নতুন জীবন শুরু করতে পারবে। সে স্বীকার করে পথটি সহজ নয়, কিন্তু কঠিন পথই মানুষকে প্রকৃত স্বাধীনতার দিকে নিয়ে যায়। জোয়েলের অনুপ্রেরণামূলক বার্তা শুনে বিভিন্ন কলোনিতে বছরের পর বছর লুকিয়ে থাকা মানুষ এবার সাহস সঞ্চয় করে আর বাইরে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে অ্যামি এবং তার কলোনির লোকেরাও ছিল। সবাই নতুন আশা, নতুন স্বপ্ন এবং বেঁচে থাকার ইচ্ছা নিয়ে উত্তরের নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শেষ দৃশ্যে দেখা যায় ক্লাইড এবং মিনো তুষারে ঢাকা পাহাড়ের চূড়ায় বসে জোয়েলের রেডিও বার্তা শুনছে।
এই আশাব্যঞ্জক মুহূর্তের মধ্য দিয়েই শেষ হয় অসাধারণ অ্যাডভেঞ্চার এবং আবেগে ভরা লাভ অ্যান্ড মনস্টার সিনেমার গল্প।